মনে করো এটা হলো তুমি একটা বাইক কিনছো, কিন্তু তুমি বাইক চালাতে পারো না। বাইক কিভাবে চালাতে হয় সে সম্পর্কে তোমার কোনো নলেজ নেই। তোমার একজন বন্ধু আছে যে ভালো বাইক চালাতে পারে, তখন তুমি তোমার সেই বন্ধুকে বললা যে দোস্ত কিভাবে বাইক চালাতে হয় আমাকে একটু শেখা। তখন তোমার সেই বন্ধু তোমাকে বলতে শুরু করলো, প্রথমে বাইকের সিটিং পজিশনে বসতে হবে, নরম হাতে হ্যান্ডেলবার দুটি ধরতে হবে, ডান হ্যান্ডেলবারে অ্যাক্সিলারেটর এবং ব্রেক থাকে, বাম হ্যান্ডেলবারে ক্লাচ থাকে, ডান পায়ে ব্রেক থাকে, বাম পায়ে গিয়ার লিভার ইত্যাদি বিষয়গুলো তোমাকে বলতে শুরু করলো। আবার ধরো তুমি ঢাকার বনানীতে 10 তলা বিশিষ্ট তোমার একটি বাসা তৈরি করতে চাচ্ছ এবং তুমি তোমার সেই বাসাটা তৈরি করার জন্য একজন ইঞ্জিনিয়ারকে হায়ার করলা। তখন সেই ইঞ্জিনিয়ার সাহেব তোমার বাসার জায়গাটা ভালোভাবে পর্যবেক্ষণ করবে এবং সেটার উপর একটা পরিকল্পনা তৈরি করবে এবং সেই পরিকল্পনাগুলো খাতা কলমে লিখে রাখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই 3 নাম্বার ক্লাসে আলোচনা করব অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে। তোমরা যারা আমার পূর্বের 2টা ক্লাস দেখো নাই, তোমাদেরকে বলবো তোমরা ওই পূর্বের 2টা ক্লাস দেখে এই 3 নাম্বার ক্লাসটা কন্টিনিউ করো, তাহলে তোমাদের জন্য ভালো হবে। সো আমি আর কথা বাড়াবো না, এখন আমি মূল ক্লাসে চলে যাব। প্রথমে আসো অ্যালগরিদম। অ্যালগরিদমের মানে হলো বড় বড় এবং জটিল কোনো কাজকে ছোট ছোট অংশে বিভক্ত করে সেই কাজটিকে বাস্তবায়ন করা। অর্থাৎ কোনো একটা কাজের পূর্বে আমাদের ওই কাজের একটা পরিকল্পনা থাকা দরকার। পরিকল্পনা মাফিক কাজ করলে ওই কাজটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আমি ক্লাসের শুরুতে 2টা উদাহরণের কথা বলেছি। একটা হলো বাইক চালানো নিয়ে, আরেকটি হলো 10 তলা বিশিষ্ট বাসা তৈরি করা নিয়ে। বাইক চালানোর মতো যেসব ছোট ছোট কাজগুলো রয়েছে, যেই কাজগুলোর পরিকল্পনা আমরা মনে মনে বা মুখে মুখেই করে থাকি, এগুলো খাতা কলমে লেখার কোনো প্রয়োজন হয় না। কিন্তু বড় বড় কোনো কাজের জন্য যে কাজের পরিকল্পনাগুলো লিখিত আকারে লিখতে হয়, ঠিক ওই 10 তলা বিশিষ্ট বাসা তৈরি করার মতো। সর্বোপরি কোনো একটি কাজকে সম্পাদনের ক্ষেত্রে অর্থাৎ বাস্তবায়ন করার লক্ষ্যে কতগুলো যৌক্তিক সিদ্ধান্তের মাধ্যমে পর্যায়ক্রমিক ভাবে কাজ সম্পাদনের পরিকল্পনা করা হয়, আর এই পরিকল্পনাকেই অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদমের কাজই হলো বড় এবং জটিল কোনো প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করে সেটিকে সমাধানের জন্য সহজলভ্য করে তোলা। কারণ কোনো প্রোগ্রামকে অ্যালগরিদম করে নিলে প্রোগ্রামটি নির্বাহের ধাপগুলো স্পষ্টভাবে বোঝা যায়। এর ফলে প্রোগ্রাম কোডিং করতে অনেক সহজ হয়ে পড়ে। অর্থাৎ তুমি একটা অ্যালগরিদমকে যত সহজভাবে উপস্থাপন করতে পারবা, প্রোগ্রামটিকে তুমি তত সহজভাবে লিখতে পারবা। আর সি প্রোগ্রামে অ্যালগরিদম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অ্যালগরিদম শব্দের অর্থ হলো কলনবিধি বা গাণিতিক পরিভাষা অর্থাৎ সমাধান পদ্ধতি। অ্যালগরিদম শব্দটি এসেছে মুসলিম গণিতবিদ মুসা আল খারিজমি এর নাম থেকে। এখন আমরা অ্যালগরিদমকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি, অর্থাৎ কোন নির্দিষ্ট সমস্যার সমাধানের জন্য যুক্তিসম্মত এবং ধারাবাহিকভাবে বর্ণনা করার যে পদ্ধতি তাকে অ্যালগরিদম বলা হয়। অ্যালগরিদমের এক বা একাধিক ইনপুট থাকলেও আউটপুট কিন্তু একটাই থাকে। অ্যালগরিদমের বৈশিষ্ট্য: এটি সহজ হতে হবে, সংক্ষিপ্ত হতে হবে এবং স্পষ্ট হতে হবে। অ্যালগরিদম করতে গেলে অ্যালগরিদমের কিছু ধাপ রয়েছে যেগুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে। তাহলে অ্যালগরিদমের ধাপসমূহগুলো হলো: প্রথম ধাপে কাজটি শুরু করতে হবে, দ্বিতীয় ধাপে উপাত্ত গ্রহণ বা অজানা মান জানতে হবে, তৃতীয় ধাপে প্রক্রিয়াকরণ বা গাণিতিক কার্য সম্পাদন করতে হবে অথবা সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এটি একাধিক ধাপে সম্পন্ন হতে পারে। পরবর্তী ধাপে ফলাফল প্রদর্শন করতে হবে, সর্বশেষ ধাপে কাজটি শেষ করতে হবে। এই ধাপগুলো অনুসরণ করেই একটা অ্যালগরিদমকে বাস্তবায়ন করতে হয়। তোমাদের এই ধাপগুলো একটু স্মরণ রাখতে হবে, তাহলে তোমরা এই ধাপগুলো একটু মুখস্থ করে নিবা। ওকে, এবার আসো ফ্লোচার্ট, যার অর্থ হলো প্রবাহ চিত্র। অ্যালগরিদমের চিত্রায়িত রূপকেই ফ্লোচার্ট বলা হয়। অর্থাৎ একটা অ্যালগরিদমকে চিত্রের মাধ্যমে প্রকাশ করলেই সেটা হয়ে যায় কি? ফ্লোচার্ট। ফ্লোচার্ট হলো 2 ধরনের, যথা 1 সিস্টেম ফ্লোচার্ট, 2 প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট: যে ফ্লোচার্টের মাধ্যমে কোনো ব্যবস্থার সংগঠনকে সহজে তুলে ধরা যায় তাকে সিস্টেম ফ্লোচার্ট বলা হয়। প্রোগ্রাম ফ্লোচার্ট: যে ফ্লোচার্টের মাধ্যমে প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ চিত্রের মাধ্যমে প্রদর্শন করা যায় তাকে প্রোগ্রাম ফ্লোচার্ট বলা হয়। যেহেতু তোমাদের পঞ্চম অধ্যায়ে সিস্টেম ফ্লোচার্টের কোনো কাজ নেই আর সিস্টেম ফ্লোচার্টটা পরীক্ষায় আসে না, তাই এটা নিয়ে আমি একেবারেই কথা বলবো না।
আমি এখন কথা বলবো প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে। প্রোগ্রাম ফ্লোচার্টের কিছু ব্যবহৃত প্রতীক সমূহ রয়েছে যেগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, আর না হয় তোমরা ফ্লোচার্ট করতে পারবে না। তাহলে প্রোগ্রাম ফ্লোচার্টে যেসব প্রতীক সমূহ ব্যবহার করা হয় সেগুলো নিয়েই এখন আমি আলোচনা করব। প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক সমূহ: গোল ডিম্বাকার এই চিত্রটি ব্যবহার করা হয় স্টার্ট এবং ইন্ড, অর্থাৎ কোন কাজ শুরু এবং শেষ করার জন্য এই চিত্রটি ব্যবহার করা হয়। সামান্তরিকের এই চিত্রটি ব্যবহার করা হয় ইনপুট এবং আউটপুট মান গ্রহণ করার জন্য। আয়তক্ষেত্রের এই চিত্রটি প্রসেসিং অর্থাৎ গাণিতিক কাজের জন্য ব্যবহার করা হয়। রম্বসের এই চিত্রটিকে বলা হয় ডিসিশন প্রতীক, অর্থাৎ প্রোগ্রামের ভিতর কোনো সিদ্ধান্ত নেওয়ার কাজে এই চিত্রটি ব্যবহার করতে হয়। ছোট বৃত্তটিকে বলা হয় কানেক্টর বা সংযোগ প্রতীক। একাধিক তথ্যকে এক জায়গায় নিয়ে আসার জন্য এই চিত্রটি ব্যবহার করা হয়। এই চিত্রগুলোকে বলা হয় এরো চিহ্ন, অর্থাৎ প্রবাহের দিক বোঝানোর জন্য এই প্রতীকগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ তোমার ফ্লোচার্টটা কোন দিকে প্রবাহিত হচ্ছে সেই প্রবাহের দিকগুলো বোঝানোর জন্য এই এরো চিহ্নগুলো ব্যবহার করা হয়। এগুলো ছিল প্রোগ্রাম ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীক সমূহ। এগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে। এখন অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কিছু বেসিক সূত্র রয়েছে যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। অবশ্য এই সূত্রগুলো তোমরা ছোট ক্লাসে পড়ে আসছো, অনেকেরই মনে আছে, আবার অনেকেই ভুলে গেছো। যারা ভুলে গেছো ডোন্ট ওয়ারি, এখন আবার শিখতে হবে। এগুলো শিখতেই হবে, এগুলো যে পরীক্ষায় আসে কিছু করার নেই, শিখতেই হবে। ওকে, তাহলে চলো দেখি বেসিক অ্যালগরিদম এবং ফ্লোচার্টের জন্য প্রয়োজনীয় সূত্রাবলী কি রয়েছে। বেসিক অ্যালগরিদম এবং ফ্লোচার্টের প্রয়োজনীয় সূত্রাবলী: 1. সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। 2. সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল √3/4a²। 3. সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল b/4 √4a² - b²। 4. বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল √s - a s - b s - c। বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো দুইটা, একটা হলো মূল সূত্র, আরেকটা হলো তার অর্ধ পরিসীমা, অর্থাৎ s ইকুয়াল a + b + c / 2। এই সূত্রটা, এই দুইটাই তোমাদের মুখস্থ রাখতে হবে। 5. আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল দৈর্ঘ্য গুণ প্রস্থ। 6. আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। 7. সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল ভূমি গুণ উচ্চতা। 8. বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল πr²। এখানে পায়ের মান হলো 3.1416। 9. বৃত্তের পরিসীমা ইকুয়াল 2πr। 10. বর্গের ক্ষেত্রফল ইকুয়াল বাহু স্কয়ার। সর্বশেষ 11. ফারেনহাইটকে সেলসিয়াসের রূপান্তরের সূত্র C ইকুয়াল F - 32 × 5/9। এই সূত্রগুলো তোমাদের মুখস্থ রাখতে হবে, আর না হয় তোমরা এই বেসিক অ্যালগরিদম এবং ফ্লোচার্ট গুলো তোমরা পারবা না। তোমাদের পরবর্তী ক্লাস থাকবে বেসিক অ্যালগরিদম এবং ফ্লোচার্টের যে সূত্রগুলো আছে এইগুলোর অ্যালগরিদম এবং ফ্লোচার্ট কিভাবে করতে হয় সেগুলো আমরা খাতা কলমে দেখব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ। ধন্যবাদ সবাইকে।